নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সে গল্পটি নেওয়া হয়েছে অলৌকিক গল্প সমগ্র থেকে। লিখেছেন গজেন্দ্র কুমার মিত্র। আর আজকের গল্পের নাম শাঁখের আংটি। তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি। একই সঙ্গে মানুষের মনে এমন আশা আর আশঙ্কা দেখা দেয়, এমন প্রবলভাবে একই ঘটনাকে উপলক্ষ করে, তা জানত না পরমেশ। দিতে পারে এমন ধারণাও ছিল না। দুটো অনুভূতি এখানে স্পষ্ট। আশঙ্কাটা স্বাভাবিক, কিন্তু আশাটা বড়ই কলঙ্কজনক, কলুষিত মনের পরিচায়ক। সেটার অস্তিত্ব স্বীকার করলে মাটির সঙ্গে মিশে যেতে হয় লজ্জায়। দেওয়ালে মাথা ঠুকে মরতে ইচ্ছা করে, অথচ তা অস্বীকার করার সাহসও নেই ওর। বড় স্পষ্ট, বড়ই প্রত্যক্ষ। ঘটনাটা খুবই সামান্য অবশ্য। ওর ডান হাতের কনিষ্ঠায় যে শাঁখের আংটিটার ছিল সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে এতটা বিচলিত হওয়া আপাত দৃষ্টিতে বড়ই হাস্যকর। চায়ের পেয়ালায় তুফান তোলার মতন। 6 আনা দামের আংটি, আছেও হাতে অনেক বছর। এখন অবশ্য হয়তো আর 6 আনা পাওয়া যায় না। পরমেশ কিন্তু 6 আনাতে কিনেছিল, বেশ মনে আছে। এমনই কিনেছিল। কেউ যে বলেছিল তা নয়, কিন্তু ধারণা করার মতো করে পড়েনি। অথবা খুব একটা শখও ছিল না। নেহাতে একদিন শাঁখার দোকানের সামনে দিয়ে যেতে যেতে নিচু শোকেসে সাজানো দেখে কিনেছিল। সেই থেকেই হাতে আছে। সে তো বহুদিনের কথা হলো, অন্তত 10-11 বছর। 6 আনা দাম শুদ্ধ উসুল করা হয়ে গেছে। তবুও যে সেই সামান্য আংটিটা হারানো নিয়ে ওর মনে প্রচণ্ড তুফান উঠেছে। দুই বিপরীত মৌনভাব, এমন বিপুল সংঘাত, তার কারণ আছে। কাকতালীয় হয়তো, হয়তো ভেবে ভেবে বার করেছি বলেই সব ঘটনাগুলোকে নিজের চিন্তার অনুকূলে ব্যাখ্যা করেছে। তবুও এই ধারণাটা তার মনের মধ্যে ক্রমেই দৃঢ়মূল হয়েছে। এখন আর তাকে বিদায় দেওয়া বা ভুলে যাওয়া সম্ভব নয়। এই আংটিটা তার হাত থেকে কখনোই সে খোলেনি। টানাটানি করেও খুলতে পারা যায় না। তবুও অজ্ঞাত কারণে হারায় এক এক সময়। আর যখনই হারিয়েছে তখনই একটা না একটা অমঙ্গল ঘটেছে, অনিষ্ট হয়েছে, প্রাণহানি হয়েছে। এমনই বিচিত্র ব্যাপার যে ঘটনাগুলো ঘটে যাবার পর আবার ফিরে পেয়েছে আংটিটা। ফলে আংটিটা যে তার খুব প্রিয় হয়ে উঠেছে তা নয়, কিন্তু এটাকে নিজের অজ্ঞাতসারেই কতকটা এক ধরনের রক্ষা কবচ বলে ভাবতে শুরু করেছে। বরং এক এক সময় তার ভয়ই হয় আংটিটার দিকে চেয়ে। কোন ভাগ্য এটা এমন করে জড়ালো তার জীবনের সঙ্গে? এ কোন দেবতা তার কাছে পাঠিয়ে দিয়েছেন? কোন নিয়তি? আংটিটাকে মধ্যে মধ্যে তার সজীব পদার্থ বলে মনে হয়, যেন ওর জীবন, ওর চিন্তা, ওর সমস্ত ভবিষ্যৎ দেখতে পাচ্ছে আর কৌতুকের হাসি হাসছে। একটা এই সামান্য জিনিস এমনভাবে ওর দেহের অংশীভূত হয়ে গেল, ফেলতে গেলে ফেলা যায় না, ফেলবার সাহসও নেই আর। এ কি জ্বালা হলো ওর! একদিন একদিন রাগ করে, মনের আতঙ্ক থেকে অব্যাহতি পেতেই খুলে ফেলতে গেছে। খোলা যায়নি। সাবান দিয়ে, তেল দিয়ে অনেক রকমের চেষ্টা করেছে,
খুলতে পারেনি। যেন সহজাত কবচকুণ্ডলের মতোই চামড়ার সঙ্গে মিশে গেছে ওর। কেটে না ফেললে এর থেকে মুক্তি নেই। অথচ হারায় যখন নিশ্চয়ই খুলে পড়ে যায়। কখন যায়, কেন যায়, তাও বোঝে না। প্রথম পড়েছিল যেদিন, সেই দিন ওর সেজ ভাই বিজয় স্কুল থেকে ফেরার পথে লরি চাপা পড়ে। 7 দিন হাসপাতালে ছিল। চেষ্টা বা চিকিৎসার কোনো ত্রুটি হয়নি। অসংখ্য অস্ত্রোপচার হয়েছে, তবুও বাঁচাতে পারা যায়নি। 8 দিনের দিন মারা গেছে। এই 8টা দিন খুব একটা খোঁজাখুঁজি করার সময় পাইনি সত্যি কথা। তবে মাঝে মাঝেই ঘর, বাথরুম, খাবার ঘর, বারান্দা, নিজের বিছানা, যেখানে সেখানে পড়ার সম্ভব খুঁজে বেরিয়েছে, কোথাও পাইনি। কিন্তু ভাইকে দাহ করে শ্মশান থেকে ফিরে সদরের বাইরে নিমপাতা আর মটর ডাল দাঁতে কেটে আগুনে ছুঁয়ে ভেতরে যাবে, খালি পায়ে কি একটা ঠেকল। হেঁট হয়ে দেখল সেই শাখার আংটিটা। কেমন করে ওখানে এলো, কে ফেললো, আর কারো চোখে পড়ল না কেন? এসব প্রশ্নের কোনো সদুত্তরই মিলল না। বাড়ি শুদ্ধ সকলকে জেরা করেও না। তারপর বছর 2 আর কিছুই হয়নি। হঠাৎ আবার একদিন হারালো আংটিটা। তখন আংটির সঙ্গে কোনো দুর্ঘটনার যোগাযোগ থাকতে পারে এমন কথা মাথাতেও যায়নি তোর। এ বিষয়ে কোনো সংশয়ও দেখা দেয়নি। তাই আংটিটা এদিক ওদিক খুঁজেছে, কিন্তু আতঙ্কগ্রস্ত হয়নি। বরং এক এক সময় মনে হয়েছে অনেক দিন তো পড়ল, এবার যাই তো যাই, আর একটা নতুন নেওয়া হবে। পরের দিনই খবর এসেছে, দেশে ওর জ্যাঠতুতো ভাই দেবেশদা ওদের পৈতৃক বাড়ির যে অংশে থাকতেন, সেই অংশে 2টো ঘর পড়ে গেছে কদিন অহরাত্র বৃষ্টির ফলে, এবং দেবেশদার 2 ছেলেই মারা গেছে দেওয়াল এবং ছাদ চাপা পড়ে। সেকালের ভারী ভারী শালের কড়ি আর ডবল টালি, তার চাপে থেতলে গেছে বাচ্চা দুটো। খবর পেয়েই ওরা সকলে দেশে চলে গিয়েছিল। দিন 7 পরেই যখন ফিরল, সেদিনই ছেড়ে যাওয়া ময়লার শার্টটা কাচতে গিয়ে অভ্যাস মতো পকেটে হাত ঢোকাতে হাতে পড়ল আংটিটা। এবার বেশ একটু ভাবিয়ে তুলল পরমেশকে। হাত থেকে খুলে পড়লে মেঝেই পড়বে, বিছানায় পড়বে, কিংবা কলঘর টরে। সে সমস্ত জায়গাতেই কয়েকবার খুঁজে দেখেছে তন্ন তন্ন করে, কোথাও পায়নি। পকেটে যাবার কোনো কারণ নেই, ইচ্ছে করে খোলেনি যে পকেটে রাখবে। তাছাড়া ময়লা জামার পকেট থেকে সে নিজে পয়সা, কাগজপত্র, রুমাল বার করে নিয়ে গেছে, যতদূর মনে পড়ছে। ভালো করেই তো দেখেছিল আর কিছু পড়ে রইল কি না। থাকলে তো তখনই হাতে ঠেকত। তবে সংশয়টা সে প্রথম দেখা দিয়েছিল ওর মনে। তবুও তখনই ততটা আমল দেয়নি। যত স্পষ্ট হয়েছে, আকার ধারণ করেছে, ততই দূরে ঠেলে দিয়েছে। তবে তৃতীয়বার যেদিন হারালো, সেদিন যাকে বলে তোলমাটি ঘোল করা, তাই করেছে সে। কোথাও খুঁজতে বাকি রাখিনি। সবাই মিলে খুঁজেছে বাড়ি শুদ্ধ, কিন্তু কোথাও চিহ্ন পর্যন্ত দেখা যায়নি। পরের দিন বাবা অফিস থেকে গিয়ে শুনছে তারা গভর্নমেন্ট টেন্ডারে আসামে যে মাল পাঠিয়েছিলেন, সে মাল মান অনুযায়ী নয়, মানে যে নমুনা দেওয়া হয়েছিল সেরকম হয়নি, সেই অজুহাতে ফেরত এসেছে। যাতায়াতে সব খরচ ওদের, টেন্ডারের টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। ছোট ব্যবসা তার, এমনিতেই নানা কারণে টালমাটাল যাচ্ছিল, তার ওপর এতগুলো টাকা লোকসান, সর্বশান্ত হবার উপক্রম। সরকারি হিসাবের বাইরেও খানিকটা খরচ হয়েছে, ঘুষ দিতেও হয়েছে। ঘুষ ছাড়া সরকারি ঠিকা পাওয়া যায় না। আসলে ঘুষ কিছু কম দিয়েছিলেন বাবা, বলেই ঠিকা নাকচ হয়ে গেছে।
অপরে নিশ্চয় বেশি ঘুষ দিয়েছিল, কিন্তু তবু খানিকটা টাকা তো দিতেই হয়েছে। তার পরিমাণও নেহাত কম নয়, সেটাও বাজে খরচে গেল। আরও মুশকিল, এসব খরচ ইনকাম ট্যাক্স বিভাগ মানবে না। এ ধাক্কা বাবা সামলাতে পারলেন না। 3-4 দিন পরে সেরিব্রেল থ্রম্বোসিস হলো। 4 ঘন্টার মধ্যেই সব শেষ। এবার আংটিটা পাওয়া গেল শ্রাদ্ধ শান্তি শেষ হবার পর, নিয়ম ভঙ্গের দিন। দেরাজে কিছু খুচরো টাকা ছিল, 3-4খানা 10 টাকার নোট। দরকার পড়তে বার করতে গিয়ে দেখল সেইখানে সেটা সযত্নে কেউ আংটিটা রেখে দিয়েছে, নট কখানা চাপা দিয়ে। এরপর একেবারে ওর বিয়ের সময়। ততদিনে ওর রীতিমতো ভয় ধরে গেছে। সর্বনেশে আংটিটা কোনো মতে ভেঙে ফেলে দিতে পারলে বেঁচে যেত। কেবল বৃহত্তর কোনো অনিষ্টের আশঙ্কাতেই পারেনি, সাহসে কুলোয়নি। কিন্তু এবার যখন হারালো, তখন আর ফেরবার সাহস নেই। যাত্রা করে বেরোচ্ছে, গাড়িতে উঠেছে, তখন নজরে পড়ল হাতে আংটিটা নেই। নিমেষে হিম হয়ে গেল বুকের মধ্যেটা। একবার মনে হলো দেবেশদার বউ যখন ওর বাবার দরুন বড় পোখরাজের আংটিটা পরিয়েছেন, তখন হয়তো পুরনো সস্তা দামের জিনিস বলে খুলে রেখেছেন কোথাও। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই আবার মনে হলো অত সহজে তো খোলা যাবে না। কত টানাটানি করে, কত সাবান জল দিয়ে যা খুলতে পারিনি, সে আংটি খুলবে আর ও টের পাবে না, তা কখনো সম্ভব নয়। তবে তবে যে কি, তা ভাবতেও মাথা ঝিমঝিম করে। কিন্তু তখন আর ফেরবার সময় নেই, যাত্রা স্থগিত করাও নয়। বহু লোক যাচ্ছে সঙ্গে, বাড়িও আত্মীয় কুটুম্বে ভরে গেছে। প্রায় 300 লোককে নিমন্ত্রণ করা হয়েছে বউ ভাতে। কাল বাদ পরশু দিনই। এখন বিয়ে বন্ধ করা মানে হাজারো কৈফিয়ত, বাড়ি দাঁড়িয়ে অপমান খাওয়া। তাছাড়া সে ভদ্রলোকদেরও জাত যাবার প্রশ্ন আছে। আজকাল যদিও আগের মতো জাত যায় না, কিন্তু কার্যত সেই রকমই দাঁড়ায়। সুতরাং বসেই রইল পরমে স্থির হয়ে। কিন্তু এই ফুলের মালা, এই বরবেশ, এই সাজানো গাড়ি, বন্ধুবান্ধবদের কৌতুক বিদ্রূপ, চারিদিকের আনন্দ কোলাহল, সমস্তই যেন একটা অকরুণ পরিহাস বলে মনে হতে লাগলো। সব যেন ম্লান হয়ে গেল। আনন্দ উৎসব সমারোহ, আশেপাশে কে কি বলছে তার এক বর্ণ মাথায় ঢুকলো না। সংবাদটা পাওয়া গেল পৌঁছবার সঙ্গে সঙ্গে। কলকাতা থেকে মাইল 24 দূরে বিবাহ। শহর কিছু না, বড়জোর গণ্ডগ্রাম বলা যেতে পারে। বিবাহের লগ্ন গভীর রাত্রে বলে ওরা সন্ধেতে রওনা দিয়েছিল। পথে জ্যাম পাওয়ায় পৌঁছতে দেরি হয়েছে। ওরা যখন গেছে তখন রাত প্রায় 9টা। তবুও বিয়ে বাড়িতে এমন শোকাভিভূত গৃহের মতো নীরবতা আদৌ স্বাভাবিক নয়। অথচ কেউ নিদ্রাভিভূত নয়, জেগেই আছে। লোকও কম নেই, কিন্তু তারাই সবাই চুপ করে গুম মেরে দাঁড়িয়ে আছে, পাষাণ মূর্তির মতন। অধিকাংশরই মাথা নিচু। মেয়েদের সংখ্যা যথেষ্ট, সাধারণ বিয়ের পিঁড়িতে যেমন হয়। তবুও বর পৌঁছতে একটা শাঁখ বাজল না, অথবা কেউ ছুটে এলো না গাড়ির চাকায় জল দিতে। ফলে এরাও স্তব্ধ হয়ে গেলেন। অপমানে মুখ কালো হয়ে উঠল সকলের। বর গাড়িতেই বসে রইল। বরকর্তা ছোট কাকা অন্ধকার মুখ করে নেমে এলেন। কারণটা বোঝা গেল প্রায় সঙ্গে সঙ্গে। পাত্রীর বাবা ছুটে এসে ছোট কাকার হাতটা ধরে হাউ হাউ করে কেঁদে উঠলেন। তার হাতটা ধরে কপালে আঘাত করতে লাগলেন বারবার। সন্ধ্যাবেলায় যখন সকলে কাজে ব্যস্ত ছিল নানা রকম, সেই সময় পাত্রী কনের সাজ পরেই কোথায় পালিয়ে গেছে। ওদের যখন খেয়াল হয়েছে, খোঁজ পড়েছে, তখন আর কোথাও পাওয়া যায়নি। তবে কার সঙ্গে পালিয়েছে তা জানতে পেরেছেন, কারণ যে মাস্টারমশাই ওকে পড়াতেন তাকেও সেই সময় থেকে পাওয়া যাচ্ছে না।
একটা কানাঘুষা অবশ্য এর আগে উঠেছিল, কিন্তু মেয়ের বাবা জগৎবাবু খবর পেয়ে পড়া বন্ধ করে দিয়ে ছেলেটিকে যাচ্ছে তাই করে বকেছিলেন। বাড়িতে আসা বারণ করে দিয়েছিলেন। মেয়েকেও কোথাও বেরোতে দিতেন না। এতকাল সে শাসন লঙ্ঘনও করেনি কেউ। প্রায় বছরখানেকের উপর হয়ে গেল। কোনো পক্ষেই কোনো বেচাল দেখেননি। তাই কতকটা নিশ্চিন্ত হয়ে বিয়ের সম্বন্ধ করতে এগিয়েছিলেন। ওরা যে ওর এই সর্বনাশ মনে মনে ভেজে আছে তা একবারও মনে করতে পারেননি। এরপর ফিরে আসবারই কথা। ফিরে আসছিল পরমেশরা, কিন্তু গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তি এসে বাধা দিলেন। বললেন, দেখুন, কিছু বলবার অবশ্য আমাদের মুখ নেই, কিন্তু এতে দুপক্ষেরই অপমান, বরং আপনাদের বেশি। আমাদের তো যা হবার হয়েই গেছে, ঝিডিক্কার পড়ে গেছে। আপনারাও বউ না নিয়ে ফিরে গেলে ওখানে মুখ দেখাতে পারবেন না। তার চেয়ে একটা কাজ করুন। জগৎবাবুর একটা ভাইঝি আছে, প্রায় ওই বয়সই হবে, দেখতেও মন্দ নয়, কিছু লেখাপড়াও শিখেছে, সংসারের কাজকর্ম সবই জানে, আর সবচেয়ে যেটা বলবার, স্বভাব চরিত্র অতুলনীয়। দিদির বিপরীত একবারে। ওকে কেউ কোনো ব্যাটা ছেলের সঙ্গে আড্ডা দিতে বা ফষ্টি করতে দেখেনি। আমরা এতগুলি ভদ্র সন্তান জামিন থাকছি। এই মেয়েকে আপনারা নিঃসংকোচে নিয়ে যেতে পারেন। গরজ সত্যি তখন পরমেশদেরই বেশি। এদের যা অপমান বা লোক জানাজানি হবার তা তো হয়েই গেছে। এখন ওদেরও যদি বউ না নিয়ে ফিরতে হয়, কেলেঙ্কারির শেষ থাকবে না। অগত্যা ওরা রাজি হয়ে গেলেন। দেবেশদা, ছোটো কাকা, মামা সবাই। পরমেশকেও রাজি করালেন শেষ পর্যন্ত। আর সত্যি কথা বলতে কি, আংটির ফাড়া কারোর জীবনান্ত না করে অল্পে কেটে গেছে ভেবে সে তখন স্বস্তির নিঃশ্বাস ফেললে বাঁচল। তার তখন কোনো প্রস্তাবের আপত্তি নেই। তারপর এই, কিন্তু ইতিমধ্যে অনেক কাণ্ড ঘটে গেছে। বউ রেবা ছ্যাবলা নয়, পরপুরুষের দিকেও দৃষ্টি নেই, সবই ঠিক মিলেছে যা যা ওরা বলেছিলেন। শুধু একটা কথা কেউ বলেনি, মেয়েটির চিররুগ্না। কোন রোগটা নেই তা বলা শক্ত, হিস্টিরিয়াই প্রধান। তাছাড়া যাবতীয় স্ত্রীরোগ, স্নায়ুঘটিত ব্যাধি, হজমের অসুবিধা, হাঁপানির টান, এরাও আছেন। কোনোটাই কম নয় বা সহজ নয়। তাও যদি বা চলছিল, এক উৎকট নতুন ব্যাধিতে ধরেছে সম্প্রতি। স্নায়ুগুলো শুকিয়ে আসছে ক্রমশ। গোড়াতে বোঝা যায়নি। ডাক্তাররা নিউরোটিক পেশেন্ট বলে অতটা গ্রাহ্য করেননি। যখন ধরা পড়ল তখন অনেক দূর এগিয়ে গেছে এই রোগ। আরোগ্যের আশা আর নেই। আগেও নাকি বিশেষ ছিল না। আজ পর্যন্ত এই রোগের কোনো ভালো চিকিৎসাও বেরোয়নি। এমনিতেই তো জেরবার, ধনে প্রাণে মরবার উপক্রম। দিনে রাতে দুটি আয়া রাখতে হয়েছে সেবা করার জন্য। পাশ পর্যন্ত ফিরিয়ে দিতে হয় আজকাল। চিকিৎসাও একটা চালিয়ে যেতে হচ্ছে, কোনো ফল হবে না জেনেও। আর সে বেশ ব্যয়বহুল চিকিৎসা। তার উপর রেবা মহা অশান্তি বাঁধিয়ে তুলেছে। তার ধারণা হয়েছে যে পরমেশ তার দিদি সুভাকে পছন্দ করেছিল। সে পাত্রী না পেয়ে ওর আশাভঙ্গ হয়েছে। সুভা রূপসী, স্বাস্থ্যবতী, প্রাণোচ্ছল। তার বদলে বাধ্য হয়ে রেবাকে বিয়ে করতে হয়েছে বলে রেবার উপর পরমেশের একটা জাতক্রোধ দু চোখে দেখতে পারে না। তার উপর এত ভুগছে রেবা, অবিরাম পয়সা খরচ করতে হচ্ছে পরমেশকে। ফলে সে বিদ্বেষ, প্রতিহিংসায় পরিণত হয়েছে। পরমেশ ইচ্ছে করে চিকিৎসার নামে বিষ ইঞ্জেকশন দিয়ে এমন মহাবেদি ধরিয়ে দিয়েছে। পরমেশ প্রথম প্রথম অনেক বুঝিয়েছে। সুভাকে সে নিজে গিয়ে দেখেনি, সুতরাং তার পছন্দ করার প্রশ্নে উঠছে না। এ কথা নানা রকম দিব্যি দিয়ে গেলে বলেছে বারবার। মরা মা বাবার নামে, মা কালীর নামে দিব্যি গেলেছে। তাছাড়া বিষ দেওয়া সম্ভব নয়। এই জন্য যে বড় বড় ডাক্তার 32 টাকা 64 টাকা ভিজিটের ডাক্তার দিয়ে
চিকিৎসা করিয়েছে পরমেশ। ওর কথায় তারা বিষ দেবার ঝুঁকি নিতে যাবেনি বা কেন খামোখা? তাদের ঘুষ দিতে গেলে লাখ টাকা অন্তত ঘুষ দিতে হয়, সে টাকা ওর কই? বোঝাবার চেষ্টা করেছে প্রাণপণে, প্রাণের দায়ে বলতে গেলে, কিন্তু রেবা কোনো যুক্তিতেই কর্ণপাত করেনি। প্রকাশ্যে সকলের সামনে গালাগাল দেয়, তুমি পিশাচ, তুমি রাক্ষস, আমি মলে আমার মরাটার বুকের ওপর নাচবে ঢেই ঢেই করে। তোমাকে বেশ চিনে নিয়েছি, আর একটা বিয়ে করার জন্য ছটফট করছো, তা কি আমি জানি না? ক্রমশ এটা বেড়েছে, পাগলামিতে পরিণত হয়েছে। কথা কইতে এখন রীতিমতো কষ্ট হয়, তবুও অকথ্য কুকথা গালিগালাজ করে যায় স্বামীকে, দিন রাত সাপ সাপান্ত করে। বিরক্তি তো আছেই, অপমান বড় কম নয়। ঝি চাকর আয়ার সামনে এইসব বলে, অশান্তির শেষ থাকে না। আয়ারা বিরক্ত হয়, কাজ ছেড়ে দেবার ভয় দেখায়, অনেক অনুনয় বিনয় করে টাকা বাড়িয়ে দিয়ে রাখতে হয় তাদের। ঝি চাকরও তাই। শেষে এমন একটা সময় আসে যে সত্যি সত্যি স্ত্রীর মৃত্যু কামনা করে পরমেশ। আর তো কোনো আশাই নেই, গলা পর্যন্ত বুজে আসছে। ডাক্তাররা শক্ত খাবার দিতে বারণ করেছেন, ভাত চটকে দুধে গুলে ঝিনুকে করে খাওয়ানো। পৃথিবীর কোনো সুখ, কোনো সম্ভোগই আর ওর অদৃষ্টে নেই। কোনো সৌভাগ্য কোনো দিন আসবে না জীবনে, কোনো আনন্দের স্বাদ পাবে না। তবে আর কেন এই মিথ্যা কষ্ট পাওয়া, ওরও এদেরও? দৈহিক যত না হোক, মানসিক কষ্ট তো অসহ্যই যে। দিবারাত্র এই বিরক্তি ও দুশ্চিন্তা এবং নিজের মাইনে করা দাসদাসীর কাছে অপমান। তারা যে ওর আড়ালে কি পরিমাণ হাসাহাসি করে তা কি আর বোঝে না পরমেশ? প্রথম প্রথম চিন্তাটা মাথায় আসার সঙ্গে সঙ্গে শিউরে উঠত, দু হাত দিয়ে ঠেলে বের করে দিতে চাইতো মন থেকে। কিন্তু পাপের বীজাণু সহজে মরে না, কোনো কোনো চর্মরোগের মতো নিশ্চিহ্ন করে দিলেও আবার একসময় মাথা তোলে। ওর এই চিন্তায় একটু একটু করে বাসা বাঁধে, কিছু পরে সেটা স্থায়ী প্রয়াসে পরিণত হয়, ক্রমে প্রাধান্য পায়। শেষে একসময় চিন্তাটা আর অত অসহ্য অতি লজ্জাকর মনে হয় না। অবশ্য মৃত্যু কামনা করা এক জিনিস, আর মৃত্যু ঘটানো আর এক। সেটা পরমেশের দ্বারা হবে না, তা চায়ও না সে। যেটা হবেই, যা অবশ্যম্ভাবী, নিয়তির বিধান, সেই ঘটনাটাকে ত্বরান্বিত করতে চাই মাত্র। চাই মানে ঘটলে খুশি হয়, ত্বরান্বিত করার কোনো উপায় সে জানে না, চায়ও না ওই পথে যেতে। শুধু পাপ বলে নয়, বা আইনের চোখে সমাজের চোখে দণ্ডনীয় বলেও নয়, এরকম কোনো নৃশংস কাজ করা ওর শক্তির বাইরে। না, বিষ ও খাওয়াতে পারবে না, গলাও টিপতে পারবে না। ওর দিকে চাইলে এখনই তার মায়ায় হয় বরং। শারীরিক কোনো উপায়ে নয়, সে নিজে কোনো মৃত্যু ঘটাতে পারবে না। এছাড়া যদি কোনো উপায় থাকে, প্রার্থনাতে যদি হয়, তো সে রাজিও আছে। ভগবান ওকে মুক্তি দাও, ওকে আর আমাদেরও। এর মধ্যেই হঠাৎ একদিন আংটিটার দিকে নজর পড়ল। এটা যদি হারাতো কোনো মতে! এতবার তো হারালো, আর একবার হারাতে পারে না। অবশ্য হারালেই যে অনিষ্ট বা অমঙ্গল এই পথে আসবে তার কোনো অর্থ নেই। কিন্তু সে সম্ভাবনা পরমেশ ভাবতেও চায় না। চায় না বলেই মাথাতে আসে না। সে শুধু কি করে হারানো যায়, এটা অন্তত খুলে ফেলা যায়, সেটা চিন্তাই করে। নতুন চেষ্টা করে শুরু করে আবার। সাবান দিয়ে দেখে, লুব্রিকেটিং তেল দিয়ে আস্তে আস্তে চুড়ি খোলার মতন করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। শেষে একসময় আঙুলের ওপর নোড়া দিয়ে ঘা দেয়। আংটিটা ভাঙতে গিয়ে যদি আঙুলটা ভাঙে, সেও ভালো। কিন্তু সে নিতান্ত ভঙ্গুর শাঁখের আংটি নোড়ার ঘায়েও ভাঙে না। অগত্যা হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। সে আংটি আজ আপনি হারিয়েছে। আশা, যদি এতেই তার স্ত্রী বিয়োগ হয়, আর সে আশার জন্য একটা দুর্নিবার লজ্জাও। আশঙ্কা, সেটা ছাড়া যদি অন্য কোনো অমঙ্গল হয়। দুটো এই বিপরীতমুখী চিন্তার সংঘাতে বিবর্ণ হয়ে ওঠে সে।
তার কপালে ঘাম দেখা দেয়, বুকের মধ্যে ধড়ফড় করতে থাকে। ভালো করে খুঁজতেও পারে না, সে শক্তিও নেই, বিশেষ ইচ্ছাও নেই। যাই তো যাক, একেবারেই যাক। অনেকক্ষণ পরে নিজেকে সামলে নেয় একটু। চাকরকে ডেকে বলে আংটিটা খুঁজতে, ঝিকে বলে ঘর মোছার সময় ভালো করে লক্ষ্য করতে। নিজেও খোঁজে সাধ্যমতো, বিছানায়, দেরাজে, টেবিলে, তাকে, যেখানে যেখানে পড়া সম্ভব সর্বত্র। বলা বাহুল্য, পাওয়া যায় না। এমনভাবে পাওয়া যাবে না তা জানে পরমেশ। সে তার সময় মতো ওর প্রতি নিয়তির পরিহাসের মতো এক সময় দেখা দেবে। খানিকটা পরে হাল ছেড়ে স্নান করতে যায়। বাথরুম থেকে বেরিয়ে আসতেই দিনের আয়া এসে বলে, বৌদি ডাকছেন আপনাকে একবার। মনটা অপ্রসন্ন হয়ে ওঠে। সাত সকালে আবার সে অশান্তি। গলা প্রায় বুঝে এসেছে, ফিসফিস করে কথা কইতে কষ্ট হয়, তবুও অব্যাহতি দেয় না। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে আয়া একটা নতুন খবর দেয়, বৌদি আজ কিন্তু বেশ হাসি খুশি আছেন দাদা, মনে হয় আজ অনেকটা পরে মাথাটা ঠান্ডা হয়েছে, কথাটা কইতে পারছেন একটু। দেবার মতন সংবাদ নিশ্চয়, বিস্ময় বোধ করে, সেই সঙ্গে প্রবল একটা আশঙ্কাও। তার কি আংটি হারানোর ফল অন্য কোনো দুঃসংবাদে আকারে অপেক্ষা করছে? তখন অবশ্য অত ভাববার আর সময় নেই। পরমেশ স্ত্রী ঘরে এসে দাঁড়ায়। সত্যি আজ রেবা একটু খুশি খুশি আছে। পরমেশ যেতে সে হেসে বলে, ওগো দেখো, আজ আমি অনেকটা না ভালো বোধ করছি, গলাটাও যেন একটু পরিষ্কার, শুনছো না? নিজে নিজেই পাশ ফিরলুম এইমাত্র। মিষ্টি কথায় উত্তরে মিষ্টি কথায় আসে। পরমেশও কোমল কণ্ঠে বলল, তাহলে বোধহয় ডাক্তারের এই নতুন ওষুধটা কাজ দিল একটু। আমারও তাই মনে হচ্ছে। একদিনে ঠিক ওষুধটা খুঁজে পেয়েছে ডাক্তার। সত্যি তোমাকে কত গালাগালি দিয়েছি নতুন ওষুধটা খাওয়াতে শুরু করলে বলে। আমি যেমন অভাগী, জ্বলে আর জ্বালিয়েই গেলুম। একটা দিনের জন্য শান্তি পেলে না আমাকে নিয়ে। আবির্ভূত মতো শুনে পরমেশ, এ কি সত্যিই রেবার গলা? তার কথা শুনছে সে? অনেক উন্নতি হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। গলাটা সত্যি অনেকখানি স্বাভাবিক। ডাক্তার ঘোষ অবশ্য শুনিয়ে দিয়ে গেছেন, দীপ নেভার আগে একবার জোরে জ্বলে ওঠে। কবিরা বলেন না এ ওষুধের অ্যাকশন একটা পাবেন, তবে তা কতদিন স্থায়ী হবে জানি না। এ কি সেই জ্বলে ওঠা, না সত্যি ভালো হয়ে উঠবে এবার? জানো, সকালে একখানা বিস্কুট চেয়ে খেলাম, নিত্যই দুধে গোলা সন্দেশ আর ভালো লাগে না, বেশ খেতে পারলুমও চিবিয়ে। তোমার চান হয়ে গেছে? জলখাবার টাবার কিছু দিয়েছে তোমার বঙ্কু? বলতে বলতেই কণ্ঠস্বর তীব্র হয়ে ওঠে, আর্তনাদের মতো শোনায়, ও কি, তোমার আংটি? অ্যাঁ, শাঁখের আংটিটা কোথায় গেল? কিছু পূর্বের মধুর শান্তিময় পরিবেশ যেন তীক্ষ্ণ ধার কোনো অস্ত্রের আঘাতে ফালা ফালা হয়ে কেটে যায়। নিশ্চয়ই ইচ্ছে করে খুলেছ আমাকে মারবে বলে। সে তো সহজে খোলে না, নিশ্চয়ই ভেঙেছে বসে বসে। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে করে। হারায়নি, কিচ্ছু না, এ তোমার শয়তানি। তুমিই তো বলেছ যে আংটিটা হারালেই কেউ না কেউ মরে। তুমি খুনে, তুমি পিশাচ, তুমি রাক্ষস। তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হয়ে ওঠে গলার আওয়াজ। শেষের দিকে চিৎকারটা মতন শোনায়, তারপর হঠাৎ থেমে যায় একবারে। স্থির হয়ে যায় সমস্ত দেহ। চোখের সেই জ্বলন্ত দৃষ্টিও একসময় স্থিমিত হয়ে আসে, শুধু চোখ দুটো তেমনই বিস্ফারিত থাকে। আর কিছু করার ছিল না। তবু ডাক্তার এলেন, সার্টিফিকেটও লিখে দিয়ে গেলেন। লোকজনও ডাকা হলো। যা করণীয় তা তো করতেই হবে। সে আংটিটাও পাওয়া গেল যথারীতি। মৃতদেহটা সরাবার সময় পাওয়া গেল রেবারই বালিশের নিচে। কে নিয়ে সেখানে রেখেছে, কেন রেখেছে,
কোথায় কুড়িয়ে পাওয়া গিয়েছিল হাজার জিজ্ঞাসাবাদ করেও জানা গেল না। বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও, আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, ঠিক আছে বন্ধুরা? আর পারলে সবার কাছে শেয়ার করে দিও। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে।